আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। ইউএস বাংলা ট্র্যাজেডির কারণ পাইলটের ধূমপান, বলছে নেপাল। এয়ারপোর্টের ভূমিকা এড়িয়ে যাওয়ার সমালোচনা বাংলাদেশের। দায়ী সালেকের বদলে ৩ বছর ধরে কারাগারে জাহালম, কারণ জানাতে দুদক মহাপরিচালক সহ ৪ জনকে আদালতে তলব। সড়কে প্রাণহানি কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ধীর গতি, শৃঙ্খলা ফেরাতে কোম্পানি ভিত্তিক বাস রুট ব্যবস্থাপনার পরামর্শ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা, অর্জন করলেন কাজী রোজি, সৈয়দ মোহাম্মদ শাহেদ, মোহিত কামাল ও আফসান চৌধুরী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। অর্থ জালিয়াতির আসামি সালেকের বদলে পাটকল শ্রমিক জাহালম ৩ বছর ধরে কারাগারে আটক থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট। এ ঘটনা কিভাবে ঘটল তা ব্যাখ্যা করতে দুদকের মহাপরিচালক সহ ৪ জনকে ৩রা ফেব্রুয়ারি তলব করেছেন আদালত। নিরপরাধ জাহালমকে কেন জামিন দেওয়া হবে না আদালত তাও জানতে চেয়েছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। দুদকের দায়ের করা ৩৩ মামলার আসামি হয়ে কারাগারে আছেন পাটকল শ্রমিক জাহালম। মামলার আসল আসামি সোনালী ব্যাংকের অর্থ আত্মসাৎকারী ব্যাংকের গ্রাহক আবু সালেক। কিন্তু দুদকের তদন্তকারী সালেকের পরিবর্তে অভিযোগপত্র দেয় জাহালমের বিরুদ্ধে। তারপর কারাগারে আছেন প্রায় ৩ বছর। দুদক আদালতসহ সব জায়গায় নিজের পরিচয় জানিয়েও প্রতিকার পাননি জাহালম। গণমাধ্যমে সংবাদটি প্রকাশ হলে হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী। এই ঘটনা জানতে পেরে মানবাধিকার কমিশন ঘটনার তদন্ত করে এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তিনি নিজে কাশিমপুর কারাগারে এই জাহালামের সাথে দেখা করেন এবং পরবর্তীতে তারা একটা প্রতিবেদন প্রদান করেন, যেখানে বলা হয় যে প্রকৃত আসামি যিনি তিনি সালেক, তাকে গ্রেপ্তার করা হয়নি, ভুলভাবে অন্য আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই রিপোর্টের প্রেক্ষিতে দুদক তদন্ত করে এবং তারা ঘটনাটির সত্যতা পায়। আগামী ৩রা ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে দুদকের মহাপরিচালক দুদকের যিনি মামলার বাদী ছিলেন পরিচালক, তাকে সশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। জাহালমের জীবনে ঘটে যাওয়া ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং গর্হিত কাজ। যে লোক অপরাধী না তাকে গ্রেফতার করে নিয়ে আসা, এটা তো নিশ্চয়ই আমাদের রাষ্ট্রীয়ভাবে কেউ এটাকে সমর্থন করবে না, রাষ্ট্রযন্ত্র এটা সমর্থন করবে না। তবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে যদি কেউ কোনো রকম উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের কাজ করে থাকে, নিশ্চয়ই আইন তার আমলে আসবে। অ্যাটর্নি জেনারেল বলেন, ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হলে দায়িত্বজ্ঞানহীন আচরণকারীরা সতর্ক হবেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। নিরাপদ সড়ক আন্দোলনের ৬ মাস পূরণ হলো আজ। সড়কে প্রাণহানি কমাতে প্রধানমন্ত্রী ৬টি নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হচ্ছে কতটুকু সে বিষয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন বিশেষজ্ঞরা। বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এক ছাতার নিচে কোম্পানি ভিত্তিক বাস রুট ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনার বিকল্প নেই। জেন্টল বাকিয়া কেকার রিপোর্ট। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়কে প্রাণহানি ঘটছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সম্প্রতি এক হিসেবে বলছে, গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৭,২২১ জন, আর ৫,৫১৪টি দুর্ঘটনায় প্রায় ১৫,৫০০ মানুষ আহত হয়েছেন। এই বাস্তবতায় গত বছর ২৫ জুন মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ৬ দফা নির্দেশনা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিল গাড়ি চালক ও তার সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, লং ড্রাইভে বিকল্প চালক রাখা, যাতে ৫ ঘন্টার বেশি কোনো চালককে একটানা দূরপাল্লার গাড়ি চালাতে না হয়, নির্দিষ্ট দূরত্ব পরপর সড়কের পাশে সার্ভিস সেন্টার বা বিশ্রামাগার তৈরি করা, অনিয়মিতভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সড়কে সিগন্যাল মেনে জেব্রা ক্রসিং ব্যবহার নিশ্চিত করা, চালক ও যাত্রীদের সিট বেল্ট বাঁধা নিশ্চিত করা। পথচারী যে কোনোভাবে পারাপার না হয় জন্য আগে তো ব্যারিকেড খোলা ছিল, এখন তার কাটা দেওয়া আছে।
ওভারব্রিজ যাতে পার হয় যথাযথভাবে সেগুলি পুলিশ পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রী যেখানে সেখানে উঠাচ্ছে না, নির্দিষ্ট স্পেসে জায়গায় উঠাচ্ছে এবং এখানে গাড়ি থামাবার স্থান এখানে এইভাবে সাইনবোর্ডও টানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন সড়কে প্রাণহানি কমিয়ে শৃঙ্খলা রক্ষায় চালকদের সচেতনতায় নিবিড় প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা হয়েছে। ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, যেটা বিআরটি রিলেটেড, সেটা সদর কার্যালয়ের নির্দেশনার পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় যে নির্দেশনা দিচ্ছেন সেটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকভাবে আমরা কাজগুলো করে যাচ্ছে। দুই পল্লাগুলো আশ্বাস্ত হচ্ছে, যারা সত্তর মাইল, বিশেষ করে আমরা এসি গাড়ি যেগুলো আছে, মানসম্মত গাড়ি আছে, যেটা ধরেন আপনার 300-400 কিলোমিটার উপর দূর থেকে যারা আসে, সেটাকে তো দুটো করে ড্রাইভার এখন আশ্বাস দিচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর সড়কে শৃঙ্খলার জন্য সিগন্যাল ব্যবস্থা জোরদারের কোনো বিকল্প নেই। পাশাপাশি হাইওয়েতে পুলিশের কঠোর নজরদারি প্রয়োজন। বাসকে বাস রুট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে এক করিডোরে এক অপারেটর দিয়ে চালিয়ে ছাল বাকল উঠবে না, চালক বেতন পাবে, এই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করার জন্য 2005 সালেই বলা ছিল। আমি বলবো এই সরকার যেহেতু অনেক শক্তিশালী সরকার, এখন অনেক পরিপক্ক সরকার, গত 2টা টার্মে তারা জেনেছেন কি করতে হবে, করেননি ওই দেশ অচল করার ভয়ে। আমার মনে হয় খুব দ্রুত এখন সেই কাজগুলি যদি করে ফেলা যায়, আখেরে কিন্তু সরকারের জন্যই কিন্তু ভালো হবে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন গত 2 মেয়াদে সরকার সড়কের শৃঙ্খলায় করণীয় সবই জেনেছেন, এখন সময় এসেছে বাস্তবায়নের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ককপিটে পাইলটের ধূমপান নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্স দুর্ঘটনার অন্যতম কারণ বলছে নেপালের তদন্ত কমিশন। বাংলাদেশের বেসামরিক বিমান কর্তৃপক্ষ বলছে রিপোর্টে কোনো মিথ্যাচার না থাকলেও কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টের এয়ার ট্রাফিকের ভূমিকায় সমস্যার কথা এড়িয়ে যাওয়া হয়েছে। চকর মালিথার রিপোর্ট। গত বছরের 12 মার্চ নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্তের ঘটনায় নেপালের তদন্ত কমিটি রোববার রিপোর্ট দিয়েছে। তদন্ত প্রতিবেদনে ককপিটে পাইলটের ধূমপানকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে। নেপালের তদন্ত রিপোর্টের একদিন পর রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন বাংলাদেশ এয়ারক্রাফট ইনভেস্টিগেশন গ্রুপের প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ, যিনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে নেপাল তদন্ত কমিটির সদস্য। তো কন্ট্রোল টাওয়ার ওয়াজ ভেরি স্লো, কিন্তু এই জিনিসগুলো উঠে আসেনি রিপোর্টে। পাইলটকে আমরা যেটুকু বুঝেছি সিভিআরের মধ্যে দিয়ে, যে সে মানসিকভাবে একটুখানি আপসেট ছিল। কয়েকটা ভুল তো পাইলট করেছেন, উনি নিজেই আর্টি করছিলেন, নিজেই ফ্লাইং করছিলেন। পাইলটের ধূমপান সহ ভুলভ্রান্তি স্বীকার করে নেপালের রিপোর্টকে অসম্পূর্ণ হিসেবে দাবি করে এর সঙ্গে আরও কিছু সংযোজন করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি। রিপোর্টের মধ্যে তো আছে স্মোক করেছিল, এখানে আমরাও পেয়েছি, কিন্তু সেই স্মোকটা সে যখন ক্রুজ ফ্লাই করে অনেক উচ্চতায়, মানে 18,000 ফিটের উপরে যখন সে ছিল, তখন সে স্মোক করেছে। যে তথ্যটা রিপোর্টে এসছে সেটা তো ঠিক আছে, আপনারা তো দেখলেনই, কিন্তু সেই তথ্যের আড়ালে এটিসি কন্ট্রোল সম্পর্কে কিছু তথ্য ছিল না, প্রেজেন্ট নাই, সেগুলো সম্পর্কে আমরা তুলে ধরেছি। এগুলো ওই রিপোর্টের মধ্যে আসতে হবে এবং এগুলো থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ সিভিল এভিয়েশনের মতামত অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অথরিটির সাথে যোগাযোগ করবে বাংলাদেশ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সবুজ চত্বরে এ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। সে সময় রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সঙ্গে কুশল বিনিময়ের সময় বাংলাদেশের অব্যাহত উন্নয়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ও সহায়তার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জাপান, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, কাতার সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে। টানা নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এপ্রিল মাস থেকে বাংলাদেশি দক্ষ জনশক্তি নেবে জাপান, এজন্য নীতিমালাও শিথিল করেছে দেশটি। জাপানের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়ানতানবে মিকি জানিয়েছেন, শুধু শ্রমিক নয়, দক্ষ পেশাজীবীদের নিতে জাপান সংসদে কথা বলবেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাপানের শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ওয়ানতানবে মিকি। বাংলাদেশি জনগণের জন্য সেবার সুযোগটি কাজে লাগিয়েছিলেন তিনি। 2013 সালে গাজীপুরে প্রতিষ্ঠা করেছেন নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ। এখানে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করছে প্রায় 1000 সুবিধাবঞ্চিত শিক্ষার্থী। এবার পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হওয়ার পর আইন শিথিল করে প্রচুর সংখ্যক বাংলাদেশি নেয়ার সুযোগ সৃষ্টি করেছেন তিনি। বাংলাদেশিদের জন্য সুযোগ আসছে এপ্রিলে। প্রায় প্রতিটি খাতে বাংলাদেশিদের অগ্রাধিকার দেওয়া হবে। আমরা চাই জাপানে কাজ করে আবার বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে তারা। চিকিৎসক, প্রকৌশলী ও ডিজাইনারের মতো পেশাজীবীদের নিতে জাপান সংসদে প্রস্তাব তুলবেন বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ এখন অনেক এগিয়েছে, শিক্ষা বেড়েছে, দক্ষ জনশক্তি বেড়েছে। শুধু শ্রমিক নয়, এখন পেশাজীবীদেরও নেব আমরা। আমাদের নীতি নির্ধারকদের এটা আমি বোঝাতে পেরেছি। মহান সংসদে এ বিষয়ে আমি প্রস্তাবও তুলব। কম্বোডিয়ায় 128টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে ওয়ানতানবে মিকির প্রতিষ্ঠান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, গাজীপুর। আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা ডাকসু সাবেক নেতাদের। এই আয়োজনের মধ্য দিয়ে গৌরবের অংশীদার হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সব ছাত্র সংগঠন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মাসুর শাকিলের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন। বিগত 5 জন উপাচার্যের আমলে ডাকসু নির্বাচন আয়োজনের প্রচেষ্টা চললেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশনায় ডাকসু নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন। রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, পরিবেশ পরিষদের সভা ও গঠনতন্ত্র সংশোধনে কমিটি গঠনের পর মঙ্গলবার সিন্ডিকেট সভা। কার্যকর এসব অগ্রগতিতে আশাবাদী ডাকসুর সাবেক নেতারা। প্রশাসনে যারা আছেন তাদেরও একটা বিরাট রকম কৃতিত্ব হবে। ঠিক তেমনিভাবে আমি সরকারের কাছে বলবো যে সরকারের জন্য একটা বিরাট কৃতিত্ব হবে যে তারা ডাকসু নির্বাচনটা করতে পেরেছে। এতগুলো বছর পরে ডাকসু নির্বাচন হবে সেটা সবাই আনন্দিত, কিন্তু তার চেয়ে বেশি শঙ্কা প্রকাশ পাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ যে সংগঠন আছে তার বৈঠকের মধ্যে সরকারি ছাত্র সংগঠন ছাড়া সমস্ত ছাত্র সংগঠন তাদের উদ্বেগ প্রকাশ করেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য হলের বাইরে কেন্দ্র করা ও কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে ছাত্রলীগ ছাড়া বাকিরা একমত। নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া প্রয়োজন বলে মনে করেন সাবেক নেতারা। আপনি সিসিটিভি ক্যামেরা আনতে আপত্তি হবার কি থাকতে পারে? আমি ভোট দিচ্ছি নির্বিঘ্ন, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, তবে সিসিটিভিতে তুলে কোনো অসুবিধা নেই। ভয় তারাই পেতে পারে যারা মনে করবে যে সিসিটিভি থাকলে আমাদের অপকীর্তি ধরা পড়বে। ছাত্রদের কাছ থেকে দাবি ওঠে, এটা যদি যৌক্তিক মনে হয়, এমন কিছু টাকাও খরচ হবে না আমি মনে করি, করলে হবে। আমি মনে হয় দুই পক্ষে যে কথাটা হচ্ছে, আমার সদিচ্ছাটা থাকলে আমি আসলে যে কোনো জিনিস বলতে পারি, যে কোনো জিনিস মেনে নিতে পারি, যদি আমার সদিচ্ছা চায় যে আমি ডাকসু নির্বাচনটা সঠিক সুন্দর করব। তাদের প্রত্যাশা মঙ্গলবার সিন্ডিকেট সভায় ডাকসু নির্বাচন আয়োজনের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 2018 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 4 জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক। একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 1960 সাল থেকে বাংলা একাডেমি সাহিত্যে পুরস্কার প্রদান করে আসছে। তার থেকে 4টি বিভাগে পুরস্কার দেওয়া হলো। 2018 সালের পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় কাজী রোজি, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ, কথা সাহিত্যে মোহিত কামাল, মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় আফসান চৌধুরী। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে অবদান রাখার স্বীকৃতির জন্য এ পুরস্কার প্রদান করা হয়। আমাদের নীতিমালা অনুযায়ী 10টি বিষয়ে আমাদের মনোনয়ন আসে। অন্যান্য বিষয়গুলো আমি আপনাদের জানিয়ে দিতে চাই। তার ভেতর থেকে বিচারক মণ্ডলী এই 4টি বিষয়ে পুরস্কার দেওয়ার কথা এবার বিবেচনায় নিয়েছেন। কবিতায় পুরস্কার পেয়েছেন কাজী রোজি, কথা সাহিত্যে পুরস্কার পেয়েছেন মোহিত কামাল,
প্রবন্ধ ও গবেষণায় পুরস্কার পেয়েছেন সৈয়দ মোহাম্মদ শাহেদ। মুক্তিযুদ্ধ গবেষণায় পুরস্কার পেয়েছেন আফসান চৌধুরী। 1 ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী বিজয়ীদের প্রত্যেককে 2 লাখ টাকা সম্মাননা পদক ও সম্মাননা পত্র প্রদান করবেন। বিজ্ঞান ও কল্পবিজ্ঞান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। স্কুল শেষে বাবার সঙ্গে মোটর সাইকেলে করে বাসায় ফেরার পথে রাজধানীর কাছে কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় ভাই বোন নিহত হয়েছে। মোটরসাইকেল চালক বাবা ডালিম হোসেনকে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয়েছে হাসপাতালে। ঘটনার প্রতিবাদে ঢাকা মাওয়া সড়ক অবরোধ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুল ছুটির পর দুপুরের দিকে বাসায় ফিরছিল কেরানীগঞ্জ কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর ছাত্রী আফরিন ও 3য় শ্রেণীর ছাত্র আফসার। রাজেন্দ্রপুরের মোল্লারপুর এলাকায় এলে তাদের পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে মাল বোঝাই ওই ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। ভিটামিন এ ক্যাপসুলের মান নিয়ে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেন তিনি। মিথিলা নাজরিনের রিপোর্ট। কর্মক্ষেত্রে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। এটাকে চিকিৎসকদের নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রেক্ষিতে পদক্ষেপের একটি অংশ বললেন তিনি। ওনার স্পষ্ট নির্দেশনা, যদি ডাক্তারদের কর্মস্থলে না থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সেই ব্যবস্থা বিভিন্ন রকমের হতে পারে, তার মধ্যে ওএসডিও করা যেতে পারে। গাড়িগুলো বিভিন্ন উপজেলায় দিব যাতে তাদের চলাফেরার আর অসুবিধা না হয়। এইভাবে আমরা বিভিন্ন সুযোগ সুবিধাও দিব, পাশাপাশি আমাদের তদারকিটাও আমরা খুব মজবুত করব। আমাদের মন্ত্রণালয় তদারকির জন্য একটি সেল গঠন আমি করছি। এছাড়া স্থগিত হয়ে যাওয়া ভিটামিন এ ক্যাম্পেইন আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করার কথাও জানান তিনি। যে তদন্ত রিপোর্ট পাওয়ার পরে যদি এখানে দোষী কোনো দোষ হয়ে থাকে কারো, অবশ্যই সে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেটা তো আপনারা দেখবেনই। এবং আমরা চাই না যে আমাদের শিশু যাদের জন্য এই ভিটামিন এ ক্যাপসুল আনা হয়েছে, যে তারা নিম্নমানের কোনো ভিটামিন তাদেরকে দেওয়া হোক। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সাথে জাপানের একটি বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগেরও প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে সামিট আন্তর্জাতিক সংবাদ। মার্কিন কূটনীতিক ও ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইডোকে হুমকি দিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যে কোনো হুমকি প্রত্যাখ্যান করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যদিও তার আহ্বানে সাড়া দেননি হুয়ান গুইডো ও আন্তর্জাতিক প্রতিপক্ষ। ইলিয়াস কমলের রিপোর্ট। ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি প্রতিদিন আরও ঘোলাটে হচ্ছে। ঘটনা শুরু বিরোধী দলীয় নেতা হুয়ান গুইডোর মাদুরো বিরোধী সমাবেশ থেকে। 23 জানুয়ারির সমাবেশে নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করার পর বিভক্ত হয়ে গেছে ভেনেজুয়েলার মানুষ। এরপরই গুইডোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা, ইসরায়েল, ব্রাজিল, আর্জেন্টিনা সহ আরও কয়েকটি দেশ। বিশ্ব নেতারাও দাঁড়িয়েছে মুখোমুখি। ক্ষমতাসীন মাদুরো সরকারের প্রতি সমর্থন জানায় রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্ক সহ কয়েকটি দেশ। পরিস্থিতিতে মাদুরো সরকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলে অর্থনৈতিক সহযোগিতা বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সাথে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভেনেজুয়েলার সামরিক উপদেষ্টাও বিপক্ষ দলে যোগ দিয়েছেন। এদিকে মার্কিন কূটনীতিক ও ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইডোকে হুমকি দিলে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে যে কোনো হুমকি প্রত্যাখ্যান করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার আহ্বানে সাড়া দেননি হুয়ান গুইডো ও আন্তর্জাতিক প্রতিপক্ষ। ইলিয়াস কমল, চ্যানেল আই। এবারে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চুয়েটে রোবোটিক্স নিয়ে দেশের প্রথম বিজ্ঞান ভিত্তিক রিয়ালিটি শো জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাইয়ের হ্যাকাথন পর্ব হয়েছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাছাই করা চিন্তা রোবট বানানোর জন্য ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় সনদ ও পুরস্কারের অর্থ। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রাসেল। প্রকৌশল খাতকে এগিয়ে নিতে ও মেধাবীদের উৎসাহ যোগাতে দেশের প্রথম মেধাভিত্তিক রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই। জিপিএইচ ইস্পাতের উদ্যোগে এবং ক্রিড ইউএস এর কারিগরি সহযোগিতায় ব্যতিক্রমী আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে। এরই ধারাবাহিকতায় চুয়েটের রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের রোবট বিল্ডার্সরা বাছাই করা সেরা 5টি আইডিয়া থেকে তৈরি করে এইসব রোবট। এটা দিয়ে আমরা মেইনলি অটোমেটেড টোল কালেকশন সিস্টেম ডেভেলপ করতেছি, যেটা করলে আমাদের ট্রাফিক জ্যাম অনেক কমে যাবে। এক ধরনের বট তৈরি করছি আমরা, যেটা ময়েশ্চার লেভেল ডিটেক্ট করবে, তারপর হিউমিডিটি ডিটেক্ট করবে এবং টেম্পারেচার ডিটেক্ট করে ওই অনুযায়ী কৃষকদেরকে পরামর্শ দিতে পারবে যাতে ওরা ভালো ফলন পেতে পারে এটা ইউজ করে। যে বোর্ডটা বানাইছি সেটা মেইনলি বাংলাদেশের পথ শিশুদের জন্য, যারা প্লাস্টিক কালেক্ট করে। এটা বোবা অবধিদের জন্য একটা কমিউনিকেশন সিস্টেম, যার মাধ্যমে যারা কথা বলতে পারে না এবং কথা শুনতে পারে না তারা খুব সহজে যোগাযোগ করতে পারে। সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের তুলে আনতে এবং দেশের মেধা দেশেই রাখতে এই আয়োজনের কথা জানান জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল। মেধাবী যারা আছেন তাদেরকে যদি আমরা রেখে দিতে পারি, আমাদের বাইরে থেকে কোনো নতুন করে মেধা আনার প্রয়োজন হয় না। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনাদের যারা আছে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদের সাথে সহযোগিতা করে আমাদের দেশের মেধা আমরা দেশে রেখে দিই। শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং সমৃদ্ধশালী দেশ গড়তে রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এর বিকল্প নেই বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, নতুন নতুন আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে, সেই আইডিয়াগুলোকে কিভাবে আমরা বাস্তব রূপ দিতে পারি সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে। প্রযুক্তির সাথে তাল মেলাতে এবং দেশের বিজ্ঞান ভাবনাকে এগিয়ে নিতে এই রিয়েলিটি শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের। দেশের জন্য কল্যাণকর এই রোবোটিক্স রিয়েলিটি শো এর মিডিয়া পার্টনার চ্যানেল আই। মাহমুদ রাসেল, চ্যানেল আই। এখন রয়েছে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। ব্রেক্সিট কার্যকরের প্রভাব পড়ছে যুক্তরাজ্যের ওষুধ শিল্পে। যুক্তরাজ্য থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম বৃহৎ রেগুলেটর ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএমএ। ব্রেক্সিট ইস্যুতে দীর্ঘ 24 বছর পর যুক্তরাজ্য ত্যাগ করছে সংস্থাটি। এতে 900 কর্মী কাজ হারিয়েছেন। প্রতিষ্ঠানটির নতুন কার্যালয় হবে আমস্টারডামে। শুক্রবার রাতে ইএমএর লন্ডন সদর দপ্তর থেকে 28 সদস্য দেশের পতাকা নামিয়ে ফেলেন ইএমএর কর্মীরা। আগামী 29 মার্চ নির্ধারিত সময় অনুযায়ী ব্রেক্সিট কার্যকর হলে যুক্তরাজ্য আর ইইউর সদস্য থাকবে না, তাই লন্ডন থেকে ইএমএর সদর দপ্তর আমস্টারডামে সরিয়ে নেওয়া হচ্ছে। আনোয়ার সিমেন্ট শীট, কৃষি সংবাদ। সমৃদ্ধ চর উন্নত দেশ স্লোগানে কুড়িগ্রামে 3 দিনের চর কৃষি বাণিজ্য মেলা হয়েছে। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষিজ পণ্য ও প্রযুক্তি শিল্প প্রসারই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য ও বিভিন্ন কৃষি সরঞ্জামাদি, সার, বীজ, কীটনাশক সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সেবা দানকারী প্রতিষ্ঠান, কৃষি তথ্য সেবা কেন্দ্র, গবাদি পশুর প্রদর্শনী সহ কৃষি বিভাগের বিভিন্ন দপ্তর মেলায় অংশ নেয়। বিভিন্ন প্রকার আমরা আবাদ করি, ভালো ফসল হয়, ন্যায্য মূল্য পাই না বিধায় আমরা এই মেলাতে আসছি। এই কৃষির যে পণ্যের ন্যায্য বাজার মূল্যটা পাইনি, এনফোর্সিভ ট্রেনিং এবং পরামর্শ অনুযায়ী আমরা চরের মানুষ গ্রুপিং করে বাজারে পণ্য বিক্রি করি, যাতে করে আমরা ফসলের পূর্ণ মান পাই। চরাঞ্চলের কৃষকদের বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনে নানা সমস্যা সমাধান ও বাজার ব্যবস্থার উন্নয়নে মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এই মেলার মাধ্যমে আমরা চরের উৎপাদিত পণ্য এবং চরে কি কি সেবা যেতে পারে, ঘাটতি আছে, সেই সব তথ্য আমরা দিয়েছি এই বিভিন্ন কোম্পানিকে। তারা এখানে এই এক্সিবিশনের মাধ্যমে চরের মানুষকে আকৃষ্ট করবে এবং বিভিন্ন ফর্মাল সেক্টর, ফাইন্যান্স সেক্টর, মাইক্রো ক্রেডিট, তাদেরকেও আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। চর কৃষি বাণিজ্য মেলা সফল করতে নানাভাবে সহায়তা দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
অনেক সময় কৃষি পণ্যের ন্যায্য মূল্য পান না, ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হন, অনেক কষ্ট করেও সুফল পান না। আজকের যে চর কৃষি ও বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলার মাধ্যমে চর কৃষির যে উৎপাদিত পণ্য বিক্রি বিপণনের সুবিধা হবে বলে আশা করছি। 3 দিনের এ মেলায় চরাঞ্চলের শত শত কৃষক উপস্থিত হয়ে উন্নত কৃষি প্রযুক্তি ও কৃষি উপকরণের সাথে পরিচিত হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কৃষি বিভাগ, বন বিভাগ সহ বিভিন্ন পক্ষের উদ্যোগের পরও বান্দরবানের লামায় অনেক জায়গা জুড়ে হচ্ছে তামাক চাষ। এতে পরিবেশের পাশাপাশি ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যেরও। আরও জানাচ্ছেন জাহিদুজ্জামান। এই শীতে বান্দরবানের লামা উপজেলার সব দিকে তামাকের ক্ষেত, পাহাড়ের ঢালে, শুকিয়ে যাওয়া ঝিরির মধ্যে, নদী পাড়ে, সমতলে, সব জায়গায় তামাক খেতে ব্যবহার করা রাসায়নিক সার ও কীটনাশকে দূষিত হচ্ছে মাটি, গড়িয়ে একসময় গিয়ে পড়ছে নদীতেও। তামাক চাষের জন্য পাম্প দিয়ে পানি তোলায় শুকিয়ে যাচ্ছে নদী ও ঝিরি। গাড়ি সব পাথর তুলে ফেলেছে, এর জন্য পানি কম। কি করবো আর, মানে কম করে তুলতে হবে। আর কি করবো, এখানে আর তখনও কাজ তোলা নাই, সেজন্য ঘরে নাই। তামাক চাষে জমির উর্বরা শক্তি নষ্ট হয়, ক্ষতি হয় স্বাস্থ্যের এবং পরিবেশের। এসব তথ্য কৃষকের জানা, সেজন্য সংখ্যায় বেশি না হলেও সরে এসেছেন কেউ কেউ। শরীরে তো ক্ষতি আর তাহলে জমিনেরও ক্ষতি আর, সেই জন্য আর শ্বাস করছে আর কি, তামাক খেতে ফেলা দিয়েছি। তামাকের পরিবর্তে আমাদের যে ফসলগুলো আছে এগুলো মাঠে দিয়ে কৃষকদেরকে সবসময় সবজি, ভুট্টা, ধান এগুলো সবসময় করেন, লাভবান হবেন, এটা বলি। তামাক চাষ কমিয়ে আনতে কাজ করছে বন বিভাগও। সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে তামাক চাষ বন্ধ করতে পেরেছে তারা। সার দেয় প্রচুর পরিমাণে এবং ওষুধ কীটনাশক ব্যবহার করে থাকে এবং তামাকের যে ওর পাতার যে শেষ অংশটা সেটা মাটিতে পড়ে থাকে। এটা যখন বৃষ্টি হয় ওইটা অনেকটা বিষ আকারে মাটির সাথে মিশে যায় আর কি। পরিবেশের জন্য ক্ষতিকর এই তামাক চাষ কমিয়ে আনতে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে তা যে খুব একটা ফলপ্রসূ হচ্ছে না তা সহজেই বোঝা যায় লামার এসব বিস্তীর্ণ তামাক খেতে এসে। কৃষকরা বলছেন তামাক যেভাবে সহজভাবে তারা বাজারজাত করতে পারেন, অন্য ফসলগুলোতে তাদের বাজারজাতে নানা অসুবিধা হয়। অন্য ফসলগুলো যাতে সহজভাবে বাজারজাত করতে পারেন সেই বিষয়গুলোতে সরকারের নজর দেওয়ার কথা বলছেন তারা। বান্দরবনের লামা থেকে জাহিদুজ্জামান, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের দিনের চেয়ে ডিএসইএক্স সূচক 35 পয়েন্ট কমে 5,904 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 345টি কোম্পানির 1009 কোটি 54 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 189 কোটি 2 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 105টির, কমেছে 203টির এবং অপরিবর্তিত রয়েছে 27টি কোম্পানির শেয়ারের দাম। উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ের সড়ক ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, যে কোনো নির্বাচনে সকল রাজনৈতিক দলের উচিত অংশ নেওয়া। এতে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন পক্ষপাতমূলক হলে বিএনপির মহাসচিব কিভাবে নির্বাচিত হলেন? আগামী 2রা ফেব্রুয়ারি গণভবনের চা চক্রে আমন্ত্রিত সকল রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। ফ্রন্ট বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী 2বার সংলাপ করেছে, আপনাদের মনে আছে। কাজে তাদের আমরা আগেও গুরুত্ব দিয়েছি। তারা যেভাবে বিষয়টিকে রিয়াক্ট করেছেন, রেসপন্ড করেছেন, এটা গণতন্ত্র সম্মত নয়। এটা তাদের যে স্বভাবসুলভ বিষয়, তাদের যে নেতিবাচক রাজনীতির জন্য তারা নির্বাচনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, সে একই নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা।
সরকারের ব্যর্থতায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নিরাপত্তার জন্য যারা নিয়োজিত তারাই এখন ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনগত কোনো বাধা না থাকলেও সব শক্তি প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সংসদে না যেতে জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে বলেও জানিয়েছেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে মহৎ ভোট ডাকাতিতে নিয়োজিত থাকায় তারা সমাজে দুষ্টের দমন ও শিষ্টের পালনের বদলে এখন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়াতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতিশীল হয়েছে। আপনারা 2-3 দিনের খবরের কাগজ দেখুন, গণমাধ্যম দেখুন, অনলাইন দেখুন, শুধু হত্যা, শিশুদের নির্যাতন, নারী নির্যাতন, বিভৎস অবস্থা, বিভৎস রূপ ধারণ করেছে। এর অধিকাংশটাই হচ্ছে সরকারি দলের লোকজন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে 29টি ফর্ম বিতরণ করেছে জাতীয় পার্টি। বনানী চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে আগ্রহীদের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ এবং ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফর্ম বিতরণ করেন জাপা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক আনিসুর রহমান খোকন। এদিকে কিশোরগঞ্জ 1 আসনে নির্বাচনের জন্য জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মুস্তাইন বিল্লাহ। মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামীকাল 29শে জানুয়ারি দুপুর 2টা পর্যন্ত। আমি আজকে ফর্মটা সংগ্রহ করেছি। আমি এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আরও আলাপ আলোচনা বাকি রয়েছে। সেই আলাপ আলোচনাটা শেষ করে আমি আমার পরিকল্পনা সঠিকভাবে জানাবো, পুরো পরিকল্পনা ঠিকমতো জানাবো যে আমার স্বপ্ন কি, আমার কাজের পরিকল্পনা কি করতে চাচ্ছি, আমি কিভাবে দেখি ঢাকা উত্তরটা, আমি কিভাবে দেখি, কিভাবে দেখতে চাই, এসব নিয়ে আমি কথা বলবো আগামীতে। পুলিশ সেবার সপ্তাহ 2019 উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় র্যালি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উপস্থিত ছিলেন তেজগাঁওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। উত্তরা ট্রাফিক জোনে আবদুল্লাপুরের ট্রাফিক বক্সে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে বাস চালক ও হেলপারদের ট্রাফিক সাইন, মোটরযান চালানোর নিয়ম কানুন, দুর্ঘটনা রোধে করণীয়, বাস স্টপে যাত্রী ওঠানো নামানো এবং যাত্রীদের সাথে আচরণ বিষয়ে সচেতন করা হয়। এবারের পুলিশ সপ্তাহের স্লোগান, পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।